আচ্ছা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের নবম অধ্যায়টা রিভিশন করব। অর্থনীতির নবম অধ্যায়ে কি অনলাইন ক্লাসে তোমাদের কিছু শীট আকারে দেওয়া হয়েছিল, শীটের মতো করে আমি ইসের মতো করে লিখে দিয়েছিলাম। ওই টোটাল 4টা লেকচারের উপর আজকে একটা রিভিশন ক্লাস। চলো শুরু করি তাহলে। নবম অধ্যায়, নবম অধ্যায়ের নাম হলো সামগ্রিক আয় ও ব্যয়। স্যার এটা একটু বড় করা যাবে স্যার? হ্যাঁ, বড় করতেছি। সামগ্রিক আয় ও ব্যয়। সামগ্রিক আয়, সামগ্রিক আয়টা কি? সামগ্রিক আয় ও ব্যয় পড়ার আগে আমাদের জানতে হবে সামগ্রিক আয়টা কি এবং সামগ্রিক ব্যয়টা কি। এটা সবার আগে আমাদের জানতে হবে। সামগ্রিক আয় কোন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 8 থেকে 1 বছর ধরা হয়, কোন একটি দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বলে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো সামগ্রিক আয়টা কি। এমন ঠিক সামগ্রিক ব্যয়টাও একই রকম। কোন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোন একটি দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রিক উৎপাদন হয়, তাই উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হয় তাকেই সামগ্রিক ব্যয় বলে। এখন আমরা সামগ্রিক আয়টা আগে শেষ করি, তারপরে আবার সামগ্রিক ব্যয় ধরবো। দেখো, সামগ্রিক আয়ের সংজ্ঞাটা বুঝতে পারছো এবং সামগ্রিক আয়ের সংজ্ঞাটা লিখে নিলে তোমাদের জন্য ভালো হবে। তোমরা লিখবা নাকি স্ক্রিনশট দিয়ে রাখতেছো? স্যার স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা আসি সামগ্রিক আয়ের যে টপিকস গুলো আমাদের আগে জানা উচিত। মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় কি? একটা জাতি, কোন একটা জাতি যে আয় করে তাকে মোট জাতীয় আয় বলে। আমরা সাধারণভাবে বলতে গেলে আমরা বাঙালি জাতি যা আয় করি তাই আমাদের মোট জাতীয়। আসলে অর্থনীতির ভাষায় বলতে গেলে বলতে হবে কোন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোন দেশের সমস্ত নাগরিকগণ দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বা জাতীয় উৎপাদন বলে। বুঝতে পারছো কথাটা? মোট কথা, একটা সময় নির্দিষ্ট থাকবে এবং সেটা 1 বছর থাকবে, এবং ওই 1 বছরে কোন একটা দেশের নাগরিক দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যেখান থেকে ইনকাম করুক না কেন, সমস্ত নাগরিকদের সমস্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। বিষয়টা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? যে স্যার জাতীয় আয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারো না এমন কেউ আছো? জি স্যার। বলো স্যার, সামগ্রিক আয় আর হচ্ছে মোট জাতীয় আয়, এটা কি স্যার একই? সামগ্রিক আয় এবং মোট জাতীয় আয়, হ্যাঁ একই। স্যার বইয়ে লিখছে পরিমাণগতভাবে একই, নরমালি কি সব দিক দিয়ে একই? না, সব দিক থেকে একই না, পরিমাণগত দিক দিয়ে একই। আচ্ছা, এখন আসি আমরা জাতীয় আয় বুঝলাম, এখন আসি নিট জাতীয় আয়। কোন একটি নির্দিষ্ট সময়ে কোন অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টি থেকে মোট জাতীয় আয় থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। মোট কথা, মোট জাতীয় আয় থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় আয় বলে। মানে তোমরা যদি সংজ্ঞার ভাষায় বলতে চাই এইভাবে বলবা, মোট জাতীয় আয় থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিলে
অবশিষ্ট যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। এখন অবচয়জনিত ব্যয় কি সেটা কি জানো? না স্যার। অবচয়জনিত ব্যয় হলো যে ব্যয়টা তোমাকে করতেই হবে, বুঝতে পারছো? যে ব্যয়টা তোমাকে করতেই হবে। ধরো একটা শিল্প প্রতিষ্ঠান দিছো, তুমি শিল্প কারখানা দিছো, সেখানে কি করছো? ওটা স্থাপনা করছো। স্থাপনা খরচ কি তোমার এটার মধ্যে ধরা যাবে না, ওটা কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা আয় হবে সেটাই হলো তোমার নিট জাতীয় আয়। এখন আমরা মোট দেশজ উৎপাদন। কোন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। দেখো, মোট জাতীয় আয় এবং মোট দেশজ আয় দুটার মধ্যে কি আছে? বা মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কোথায় খুঁজে পাইছো বলো তো? স্যার ভৌগোলিক যে অবস্থানটা আর কি। এখানে স্যার দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ থেকে অর্জিত আয়টা স্যার বাদ যায়। হ্যাঁ, আমি এটা আরো সুন্দর করে তোমাদের বলে দিচ্ছি। মোট জাতীয় উৎপাদন হলো একটা জাতি যা আয় করে, আর মোট দেশজ উৎপাদন হলো সোজা কথা কোন একটা দেশের অভ্যন্তরে, মানে কোন একটা দেশের ভিতরে যাই আয় হোক তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। মানে ব্যাপারটা ক্লিয়ার। মোট দেশজ উৎপাদন হলো একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। আর মোট জাতীয় উৎপাদন কাকে বলে? কোন একটি দেশের বা কোন একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন মোট জাতীয় উৎপাদনের মধ্যে দেখো মিলও আছে, আবার কি পার্থক্য আছে। এটা হলো একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে, আর ওইটা হলো একটা দেশের মোট জনগণ। বুঝতে পারছো কথাটা? মোট দেশজ উৎপাদনের মধ্যে দেখো আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, তার মানে কি আমার দেশে যদি বিদেশি কোনো শ্রমিকও উৎপাদন করে সেটা আমার দেশের আয়, সেটা হলো মোট দেশজ আয়ের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো বিদেশি শ্রমিক যদি বাংলাদেশে উৎপাদন করে সেটা মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত না। কিন্তু বাংলাদেশের কোনো লোকজন যদি বিদেশে চাকরি করে টাকা উপার্জন করে সেটা জাতীয় আয়, কিন্তু সেটা দেশজ উৎপাদন না। মানে কথাটা তাহলে ক্লিয়ার তোমরা? কারো কোনো কোশ্চেন আছে মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদন নিয়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, একদম সেম। নিট জাতীয় উৎপাদন এবং নিট দেশজ উৎপাদন সেম, ওই একই। মোট দেশজ উৎপাদন থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাই হলো নিট জাতীয়, নিট দেশজ উৎপাদন বা নিট দেশজ আয়। এখানে দেখো একটু ভুল হয়েছে, নিট জাতীয় আয় লেখা আছে, এখানে বললো নিট দেশজ আয়। ঠিক আছে স্যার? একটা প্রশ্ন আছে বুঝিনি আমি। স্যার, একটা প্রশ্ন আছে। বলো বাবা। স্যার বইয়ে স্যার সূত্রতে দেওয়া আছে স্যার জিডিপি ইজ ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস এক্স। ওইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, কিন্তু স্যার মানে নিচে স্যার দেওয়া আছে স্যার প্লাস এক্স এন। এক্স এন মানে তো স্যার এক্স মাইনাস এম, মানে স্যার রপ্তানি থেকে আমদানি বিয়োগ। কিন্তু স্যার বইয়ের সূত্র অনুযায়ী স্যার আছে স্যার আমদানি থেকে রপ্তানি বিয়োগ। স্যার কোনটা হবে? তোমার কথাটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি বাবা। স্যার বইয়ে স্যার সূত্রতে দেওয়া আছে স্যার এই যে আমদানিটা থেকে স্যার রপ্তানিটা বিয়োগ হবে স্যার, এই যে স্যার জিডিপি তে। আমদানি স্যার এখানে বিয়োগ হবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এর নিচে স্যার যে সূত্রটা দেওয়া আছে মুক্ত অর্থনীতিতে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, এক্স এন মানে তো স্যার এক্স মাইনাস এন আলাদা।
স্যার মুক্ত অর্থনীতির ক্ষেত্রে কি স্যার রপ্তানি থেকে আমদানি বিয়োগ হবে? জি জি, ওইখানে তো তোমার হবে না মুক্ত অর্থনীতি, মানে ওইখানে অর্থনীতি মুক্ত, আমদানি রপ্তানির উপর কোনো কর ধার্য করা হয় না, বুঝতে পারছো? জি স্যার। তার মানে ওইখানে খরচটা কমে যাবে। আচ্ছা, এখন আসো ব্যক্তিগত আয়। কোন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে সমাজের সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে। তাহলে ব্যক্তিগত আয়টা বুঝতে পারছো, মানে সমাজের কোন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে সমাজের সকল ব্যক্তি বা পরিবারের চলিত আয়কে ব্যক্তিগত আয় বলে। ব্যক্তিগত আয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ব্যয়যোগ্য আয়। ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর ও বিভিন্ন ধরনের ব্যয় বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যক্তিগত আয় বলে। তোমার দেখো ব্যয়যোগ্য আয়টা কি, তুমি ব্যক্তিগত যেভাবে যেটা আয় করছো সেই আয় থেকে বিভিন্ন ধরনের কর বাদ দিলে যেটা থাকবে সেটা হলো তোমার ব্যক্তিগত আয়, সেটা হলো তোমার ব্যয়যোগ্য আয়, সেটা হলো তোমার ব্যয়যোগ্য আয়। ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত কর বাদ দিলে তোমার হবে হলো এটা ব্যয়যোগ্য। আচ্ছা, এখানে দেখো ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, ব্যক্তিগত আয় বিয়োগ ব্যক্তিগত প্রত্যক্ষ কর বিয়োগ অন্যান্য ব্যয়। আচ্ছা, আমরা এইচডব্লিউ নিয়ে কথা বলবো না এটা নিয়ে, কারণ এগুলো হলো তোমাদের আগেকার ক্লাস, সেই সময়ের এইচডব্লিউ ছিল, আমি সেই ক্লাসটাকে স্লাইডস রেডি করি। এখন আসো, ডিভিডেন্ড কি? বুঝতে পারিনি। ডিভিডেন্ড কি স্যার? তুমি কি বললা? স্যার ডিভিডেন্ড। তোমার কথা শোনা যাচ্ছে না বাবা, নেটে কি? স্যার ডিভিডেন্ড। স্যার ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড ওইটা জিজ্ঞেস করছে। ডিভিডেন্ড কি? ইয়েস স্যার, ডিভিডেন্ড কি ওইটা জিজ্ঞেস করছে। তোমাদের সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। তোমাদের যত কোশ্চেন আছে তোমরা লাস্ট 10 মিনিটস করো তো। তোমাদের যত কোশ্চেন আছে তোমরা লাস্ট 10 মিনিটস করো। আচ্ছা স্যার, করব লাস্ট 10 মিনিটস। আচ্ছা, দেখো সামগ্রিক আয় ও ব্যয়। এখানে তোমাদের সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি, যে প্রক্রিয়ায় সামগ্রিক আয়ের হিসাব নিরূপণ করা হয় তাকে সামগ্রিক আয়ের পরিমাপ পদ্ধতি বলে। সামগ্রিক আয়ের পরিমাপ পদ্ধতি বলতে কি বোঝো? তাহলে যদি আসে কোশ্চেনে জ্ঞানমূলক কোশ্চেন, তাহলে আমরা এটা দিব, সামগ্রিক আয়ের যে প্রক্রিয়ায় সামগ্রিক আয়ের হিসাব নিরূপণ করা হয় তাকে সামগ্রিক আয়ের নিরূপণ পদ্ধতি বলে। তারপরে সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি সাধারণত কয়টি? সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি সাধারণত 3টি। কি কি? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতিটা কি? কোন একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হয় তার আর্থিক মূল্য হিসাব করে উৎপাদন পদ্ধতি মোট জাতীয় আয় পরিমাপ করা হয়।
যেমন ধরি উৎপাদনগুলো হলো x1 x2 x3 ডট ডট xn হলো একটি দেশের এক বছরের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম, তাদের দাম যথাক্রমে P1 P2 P3 ডট ডট Pn হয়, তাহলে জাতীয় আয়ের পরিমাপ হবে x1 P1 প্লাস x2 P2 প্লাস x3 P3 প্লাস ডট 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 xn Pn সামেশন xi pi। এই যে জাতীয় আয়ের হিসাব করার সময় কিছু পদ্ধতিতে সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি ধরো, যেমন আমি একটু বুঝিয়ে তোমাদের বুঝিয়ে নেই। ধরো জাতীয় আয় হিসাব করতেছো, জাতীয় আয় হিসাব করার সময় একটা দেশে মোট দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের হিসাব করলা। তুমি দেখা গেল তোমার কাছে তুমি কাপড় উৎপাদন করছো, তুমি হলো একটি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, তুমি কাপড় উৎপাদন করছো। আরেকজন সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে সুতা উৎপাদন করছে। আরেকজন শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে শার্ট উৎপাদন করছে। এক্ষেত্রে দেখা যাবে যে সুতা উৎপাদনকারী তার সুতাও জাতীয় আয়ের মধ্যে ঢুকছে, যে কাপড় উৎপাদনকারী তার কাপড়ও জাতীয় উৎপাদনের মধ্যে ঢুকছে, যে শার্ট উৎপাদনকারী তার শার্টও কাপড় উৎপাদনের মধ্যে ঢুকছে। এখানে দেখা যাচ্ছে তিনটা দ্রব্যের হিসাবই যথাযথভাবে ওখানে ঢুকে গেছে। এইখানে দেখো জাতীয় আয়ের হিসাবের ক্ষেত্রে এখানে একটা ভুল হিসাব হবে। এইখানে সেই কথাগুলোই বলছে, সতর্কতা বলতে সেগুলোই বোঝাচ্ছে। শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবার হিসাব ধরা হবে। যদি কাপড়, সুতা এবং শার্ট তিনটাই ধরা হয়, তাহলে একই দ্রব্যের তিনবার হিসাব হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? চূড়ান্ত দ্রব্যের হিসাবটা ধরা হবে যে শার্ট উৎপাদনে কি পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়েছে এবং শার্ট উৎপাদন করার পরে কি পরিমাণ অর্থ এখান থেকে পাওয়া গেছে। এখন আসো, তারপরে কি বলছে, যে সকল দ্রব্য ও সেবা যা আর্থিক মূল্য বিনিময় হয় না, সকল দ্রব্য সেবার আর্থিক মূল্যে বিনিময় হয় না, সেগুলোর দিকে কি করতে হবে? সামগ্রিক আয়ের হিসাব, সেগুলোর সামগ্রিক আয়ের হিসাবে ধরা হবে না। এরপর আসো, পুরাতন মূলধন সম্পত্তির হিসাব ধরা হয় না। যে সকল দ্রব্যের উপর পরোক্ষ কর ধার্য করা হয়, সেই কর দ্রব্যের দাম থেকে বাদ দিতে হয়। যেসব করের উপর কি করতে হয়? প্রত্যক্ষ কর ধার্য করা হয়, সেই সব কর দ্রব্যের দাম থেকে কি করতে হয়? বাদ দিতে হয়। বিদেশ থেকে অর্জিত অর্থ যোগ ও বিদেশে প্রাপ্ত অর্থ সামগ্রী আয় গণনা হতে বিয়োগ দিতে হয়। মুদ্রাস্ফীতির ফলে পণ্য দ্রব্য বা সেবার মূল্য বৃদ্ধি ঘটছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। সামগ্রিক আয় ব্যয় হিসাবে তথ্যসমূহ নির্ভুল হতে হবে। মানে দুইটা, সামগ্রিক আয় এবং সামগ্রিক আয়ের হিসাবে তথ্যগুলো নির্ভুল হতে হবে। নির্ভুল না হলে হিসাবে কি হবে? গরমিল হয়ে যাবে, সঠিক হিসাব পাওয়া যাবে না। এখন আসো 6 নম্বর, আয় পদ্ধতি। উৎপাদন কাজে নিযুক্ত বিভিন্ন উৎপাদনগুলো এক বছরে যে অর্থ উপার্জন করে তার সামষ্টিক পরিমাণ থেকে সামগ্রিক আয় পাওয়া যায়। আয় পদ্ধতির মাধ্যমে উৎপাদনের 4টি উপকরণ, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠনে আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। মূলধনের মূল উপকরণ কয়টি? 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর এর সাথে কি হয়েছে? খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এই আয় সমূহের যোগফলের সমষ্টি হলো আয় পদ্ধতি অনুযায়ী জাতীয় আয়। উল্লেখ্য, ব্যক্তিগত আয়ের মধ্যে হস্তান্তর পাওনা নির্ভুল থাকলে তা বাদ দিতে হয়। এই ক্ষেত্রে জাতীয় আয়
পরিমাপের সূত্রটি হলো সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই মাইনাস সামেশন টিপি, যেখানে ওয়াই সমান সমান জাতীয় আয়, আর সমান সমান খাজনা, ডাব্লিউ সমান সমান মজুরি, আই সমান সমান সুদ, পাই সমান সমান মুনাফা এবং টিপি সমান সমান হস্তান্তর পাওনা, সামেশন সমান সমান সমষ্টি। সতর্কতা, যে বিষয়গুলো আয় পদ্ধতিতে সামগ্রিক আয় নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, হস্তান্তর পাওনা, যেমন অবসর ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ভিক্ষুকের আয় জাতীয় আয়ের পরিমাপ থেকে বাদ দিতে হবে। তাহলে এটা আবার একটু দেখো, কি কি বিষয় বাদ দিতে হবে? অবসর ভাতা বাদ দিতে হবে, বেকার ভাতা বাদ দিতে হবে, বিধবা হবে, বার্ধক্য ভাতা বাদ দিতে হবে, ভিক্ষুকের আয় জাতীয় আয়ের পরিমাপ থেকে বাদ দিতে হবে। তার মানে ভিক্ষুকের আয় জাতীয় আয়ের অংশ না। অর্থের মাধ্যমে বিনিময়যোগ্য নয় এরূপ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম জাতীয় আয়ের হিসাব থেকে বাদ দিতে হবে। অনুৎপাদনশীল ঋণের সুদ, যেমন যুদ্ধ ধরনের সুদ জাতীয় আয়ের পরিমাপের অন্তর্ভুক্ত হয় না। যৌথ মূলধনী কারবারের অবন্টিত মুনাফা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করতে হয়। আন্তর্জাতিক বাণিজ্যের নিট পাওনা সামগ্রিক আয়ের সাথে যোগ ও নিট দেনা বিয়োগ হবে। সামগ্রিক আয় গণনা করার সময় একই খাতে যাতে বারবার গণনা করা না হয় তা লক্ষ্য রাখতে হবে। এই যে কথাটা হলো লাস্ট 6 নাম্বারটা, সামগ্রিক আয় গণনার ক্ষেত্রে করার সময় একই খাতে যাতে বারবার গণনা করা না হয় তা বাদ দিতে হবে। যদি তুমি ওই যে সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ধরো, তাহলে একই খাত কি বারে বারে আসছে না, সেই কথাটাই এখানে বলছে, একই খাত বারবার গণনা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যয় পদ্ধতি, কোন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের সকল প্রকার ব্যয়ের সমষ্টিকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় বলে। এই পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপ করতে হলে যে সকল তথ্যের প্রয়োজন তা পাওয়া বেশ কঠিন। এই কারণে এই পদ্ধতি বাস্তবে ব্যবহৃত হয় না। এখানে দেখো ওয়াই জাতীয় আয় সমান সমান সি প্লাস আই প্লাস জি, তবে দেশটি যদি বিদেশি বা বৈদেশিক বাণিজ্যে লিপ্ত থাকে তখন ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের হিসাব হবে ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে দেখো এক্স হলো রপ্তানি এবং এম হলো আমদানি। তার মানে কি হয়েছে, ওই যে জাতীয় আয়ের সাথে আমদানি এবং রপ্তানি কি করতে হবে, যোগ করতে হবে। সতর্কতা, আচ্ছা সতর্কতা দেখো, হস্তান্তর পাওনা বাদ দিয়ে জাতীয় আয় এ পদ্ধতিতে পরিমাপ করতে হয়। অনুৎপাদনশীল ঋণের সুদ বাদ দিয়ে জাতীয় আয় পরিমাপ করতে হয়। পরোক্ষ কর বাদ দিতে হয়, অবচয় ব্যয় বাদ দিতে হয়, শ্রম ব্যতীত প্রাপ্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম পাওয়া গেলে তা বাদ দিতে হয়। এখন আসো জাতীয় আয়ের সমস্যা বলি। জাতীয় আয়ের সমস্যা বলি, এখানে যে পয়েন্ট করা আছে তোমরা পয়েন্ট করা একটু দেখে নাও। একটি দেশে জাতীয় আয়ের পরিমাপে কিছু বাস্তব সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো হলো দ্বৈত গণনার সমস্যা, সঠিক তথ্যপাত্রের অভাব, অভিজ্ঞ দ্রব্য সামগ্রী ও সেবা, কম গণনার সমস্যা, শ্রেণীবিন্যাসের সমস্যা, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, মূল্য হস্তান্তর, মূল্য স্তরে পরিবর্তনজনিত সমস্যা, অঘোষিত আয়, কর ফাঁকির প্রবণতা,
পেশাগত বিশেষ করণীয় অভাব, বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে প্রেরিত অর্থ, ক্ষতিগ্রস্ত পণ্যের মূল্য নিরূপণ, হস্তান্তর পাওনা। এই যে জাতীয় আয়ের পরিমাপের যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি তোমাদের এটা মুখস্থ করতে হবে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তোমরা লিখে রাখবা। সবাই 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট দাও। আর এটা প্রশ্নটা কিভাবে আসবে? এটা আসবে কোন একটা জাতীয় আয়ের পরিমাপের তোমার ইয়া দিয়ে দিবে, উদ্দীপকে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি দিয়ে দিবে। ওইখান থেকে আসবে যে উক্ত পদ্ধতি পরিমাপে কি কি সমস্যা হইতে পারে। বুঝতে পারছো? উক্ত তোমার এটা জাতীয় আয়ের কোন একটা ইয়া উদ্দীপক দিয়ে দিবে। আচ্ছা, এই যে দেখো টোটাল 18টা সমস্যা দিছি আমি জাতীয় আয় পরিমাপে, টোটাল। আচ্ছা, আর জাতীয় আয় পরিমাপের গুরুত্ব, এইটাও ঠিক ওই একই রকম, যে উক্ত পদ্ধতি পরিমাপের গুরুত্বগুলো লেখো। উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির গুরুত্বগুলো কি তুমি নিজের ভাষায় লেখো, তখন এই পদ্ধতিগুলোই লিখতে হবে সরাসরি। স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ তোমাদের প্রশ্নের জন্য আমি রাখছি তো 10 মিনিট আর নাই। এইটা নিয়ে যে দেখো, এইগুলা সব স্ক্রিনশট দিয়ে রাখো। বোঝার ইয়া হলে তোমার যদি কোনটা বুঝতে না পারো, আমার কাছে লাস্টে কথা ইয়া করে নিবে, কোশ্চেন করে নিবে। সবাই স্ক্রিনশট দিয়ে রাখছো? এটা খুবই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমরা অনেক কিছু পড়ে ফেলো, বাট অনেক কিছু জানতে পারো না। এই যে দেখো ওয়াই সামেশন সব কিছুর ইয়া দেয়া আছে। আমার কাছে মনে হয় কারো কোনো কোশ্চেন থাকলে এই শর্ট নোট বা সিনের ফলাফলের দিকে তাকালে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার শেষ হয়ে যাওয়ার কথা। না স্যার, কোশ্চেন আছে স্যার। কোশ্চেন আছে? আচ্ছা, এই দুইটা তাড়াতাড়ি করে রাখো। হয়েছে সবার? আচ্ছা, এটা হলো একটা ম্যাথ দিছিলাম আমি, একটা না আমি বেশ কয়েকটা ম্যাথ দিছিলাম তোমাদের আগের লেকচারে। সেই ম্যাথগুলোর সেই কয়েকটা ম্যাথই এখানে আবার দিয়ে দিছি, তাড়াতাড়ি দেখে নাও। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি তোমাদের মূলত দ্বিতীয় পত্রের একটা স্লাইডস রেডি করছিলাম, তো আবার শুনলাম যে এখন নাকি দ্বিতীয় পত্রে পড়ানো যাবে না। এই জন্য আমি আবার প্রথম পত্র তোমাদের ওইখান থেকে এনে রিভিশন করছি, নাহলে এই ক্লাসটা আরো সুন্দর করতে পারতাম, স্লাইডস রেডি করতে পারতাম। আমি জানি যে এখন তোমাদের দ্বিতীয় পত্রের ক্লাস হচ্ছে, কিন্তু হঠাৎ করে আমি যখন কথা বললাম সামিয়া ম্যাডাম এবং মুগনি স্যারের সাথে, স্যার বলল যে প্রথম পত্রে ক্লাস নিতে হবে। এই জন্য আমি তোমাদের আজকে রিভিশন ক্লাস নিলাম। এখন তোমাদের নেক্সট ক্লাসটাও আরেকটা রিভিশন ক্লাস হবে। ওই রিভিশন ক্লাসটা কোন চ্যাপ্টারের উপর আমার কাছে করতে চাও সেটা বলতে পারো। তোমাদের ফার্স্ট পার্টে কোন চ্যাপ্টারে সমস্যা আছে? তৃতীয় আর চতুর্থ স্যার। প্রথম পত্রে কোন চ্যাপ্টার নিয়ে কি সমস্যা আছে তোমাদের? স্যার চতুর্থ অধ্যায় বাজার। স্যার বাজার। জি স্যার চতুর্থ অধ্যায় বাজার। আচ্ছা, আমি নেক্সট ক্লাস তাহলে বাজার রেডি করব, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। স্ক্রিনশট দিছো, তাড়াতাড়ি করো, তোমাদের কোশ্চেনে টাইম দিব আমি।
আমি এক্সট্রা আজকে কয়েক মিনিট ক্লাস দিব, কারণ তোমাদের তো আর কোনো ক্লাস নাই এরপরে। স্যার আছে স্যার। এরপর আরো ক্লাস আছে? জি স্যার, একটা থেকে। ও একটা অনেক দেরি, সমস্যা নাই, আমি 5 মিনিট এক্সট্রা নিব। জি স্যার। তোমরা 5 মিনিট পরে ক্লাসে অনেকে জয়েন করছো, এইজন্য আমি 5 মিনিট এক্সট্রা নিব। স্ক্রিনশট নিয়ে রাখতেছো ম্যাথগুলা, এই ম্যাথগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেখে রাখো। জি স্যার। এই কটা করলে তোমাদের এই চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ আশা করি যে এই পদ্ধতির, এই যে আমি যে কটা পদ্ধতি করে দিছি এই কটা পদ্ধতির মধ্যে একটা ম্যাথ থাকবে। সঞ্চয় ও বিনিয়োগ, দেখো সঞ্চয় কাকে বলে? আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে আয়ের যে অংশ অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। স্ক্রিনশট দিয়ে রাখো এগুলা। সরকারি ব্যয়, সরকারি ব্যয় হলো সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। ঠিক আছে, যেমন কিসে কিসে ব্যয় করে? সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যয় করে, তারপরে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য ব্যয় করে, প্রতিরক্ষার জন্য ব্যয় করে, বিচার বিভাগের জন্য ব্যয় করে, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন, এই সকল ক্ষেত্রে সরকার কি করে? অর্থ ব্যয় করে। তারপর আছে গবেষণা, দুর্যোগ মোকাবেলা, শিল্প সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য হ্রাস ইত্যাদি অর্থ ব্যয় করে। আচ্ছা, আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণ। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির কাঠামো সমূহ বিশ্লেষণ করলে দুই ধরনের অর্থনীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, একটা হলো পুঁজিবাদী আর একটা হলো মিশ্র অর্থনীতির দেশ। খোলা মিশ্র। অন্যদিকে সমাজতন্ত্রের দেশসমূহে আবদ্ধ অর্থনীতি বিদ্যমান। আবদ্ধ অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের উপস্থিতি নেই। ভারসাম্য আয় কে বলে? যে আয় স্তর আয়ের পরিবর্তনের প্রবণতা থাকে না তাকে ভারসাম্য আয় বলে। স্ক্রিনশট বুঝতে সমস্যা হয় আমাকে একটু পরে, আমি তোমাদের 10 মিনিট শুধু কোশ্চেন করার জন্য রাখবো। এতে দেখো সামগ্রিক, এখানে একটা ইয়া দেয়া আছে, সূচি দেয়া আছে, উক্ত সূচির ভিত্তিতে ভারসাম্য আয় স্তর দেখাইছে। এইটা আমি ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, তোমরা যদি না বুঝতে পারো আমাকে আবার একটু বলতে পারো। জি স্যার, আরেকবার বুঝান। আরেকবার একটু বোঝান স্যার এটা। আরেকবার বুঝাবো। এইখানে দেখো আয় স্তর, আয় আছে 20 একক, 40 একক, 60 একক, 80 একক, মানে 20 একক করে বাড়ছে। ভোগ স্তর দেখো, সূচিটা দেখো, সূচিটার দিকে তাকাও, সূচিটা দেখো, ভোগ আছে 10 একক, 20 একক, 30 একক, 40 একক, 50 একক, এবং বিনিয়োগ আছে সবগুলাই 10, সরকারি ব্যয় আছে সবগুলাই 10। সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা কত? প্রথমটায় আছে 20 একক, তার মানে এই তিনটা যোগ করে কি হয়েছে? 20 হয়েছে। তারপরে সামগ্রিক চাহিদা, তারপরটা কত হয়েছে? 40 হয়েছে। তার মানে সামগ্রিক ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয় তিনটা যোগ করে কত হয়েছে? 40 হয়েছে। এইভাবে সামগ্রিক চাহিদাগুলো নিচে দেওয়া হয়েছে। আর এখানে সূচিতে 60 টাকা আয় স্তরে সামগ্রিক চাহিদা 60 টাকা সমান, অতএব ভারসাম্য আয় স্তর 60 টাকা। দেখো এখানে দেখো 60 টাকা যখন আয় স্তর দাম, আয় স্তরে 60, তখন ভোগ কত? 40, বিনিয়োগ 10 এবং সরকারি ব্যয় 10 এবং সামগ্রিক চাহিদা 60। তার মানে ভারসাম্য আয় হলো, আয় স্তর হলো 60 টাকা। এখানে দেখো তুমি চিত্রে Y1 অক্ষে এবং Y1 অক্ষে নিচে কি আয় স্তর এবং উপরে কি যোগান। দেখো Y1 অক্ষে তোমার আয় স্তর কত, ভারসাম্য কত লাভ করছে? E1 বিন্দুতে ভারসাম্য লাভ করছে।